এখন আমরা টাইপ 1 দেখব। টাইপ 1 হচ্ছে পরিবাহিতা সংক্রান্ত ম্যাথ, অর্থাৎ এতক্ষণ আমরা যে বিভিন্ন ধরনের পরিবাহিতা দেখলাম এবং তাদের সূত্র শিখলাম সেই সংক্রান্ত ম্যাথ। এখানে প্রশ্নে বলা আছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কোষের তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটি পরিবাহিতা কোষ নিয়ে এখানে বলা আছে যার তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ এখানে দেওয়া আছে L = 1 সেন্টিমিটার। তারপর বলা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ এর মান দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার স্কয়ার। এবং বলা আছে যে প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, অর্থাৎ এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। এরূপ দ্রবণ দ্বারা কোষকে পূর্ণ করা হলে, অর্থাৎ কোষের ভিতরে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে একে ইউজ করা হচ্ছে এবং দেখা গেল যে এই পরিবাহিতা কোষটির যে রোধ সেটি আসলো 7.25 ওহম, অর্থাৎ এখানে আর এর যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 7.25 ওহম। এবং এখানে বলা হচ্ছে কোষটির আপেক্ষিক, তুল্য এবং মোলার পরিবাহিতা, অর্থাৎ আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমেই মোটামুটি 3 রকমের যে পরিবাহিতা আছে বের করার চেষ্টা করছি। তাহলে এখানে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে ওর কাপ্পা কত, তুল্য পরিবাহিতা ল্যামডা কত এবং মোলার পরিবাহিতা মিউ কত। তাহলে আমরা একে একে বের করি। আমরা জানি এখানে আমাদের কাপ্পা ইকুয়ালস টু হচ্ছে 1/r ইন্টু L/A। এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে L/A আমরা তো দেখলাম যে L এর মান আর এর মান দেওয়া আছে। প্রশ্নে কিন্তু আমার এমন ভাবেও থাকতে পারতো যে প্রত্যেকটির মান আলাদা করে না বলে বলা থাকতে পারতো যে কোষটির কোষ ধ্রুবক হচ্ছে হাফ, অর্থাৎ আমরা কি দেখলাম যে L/A অর্থাৎ 1/2 সরাসরি কিন্তু এই মানটাও বলা থাকতে পারতো, তখন আমাদের বুঝে নিতে হতো এটা হচ্ছে L/A। আচ্ছা, এখানে রোধের মান বলা হচ্ছে 7.25। আমরা যদি এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 0.0689, অর্থাৎ এটি হচ্ছে তার আপেক্ষিক পরিবাহিতা। আর আপেক্ষিক পরিবাহিতার এককটা এখানে কি হবে, রোধের ক্ষেত্রে যেহেতু নিচে ছিল তাই ওহম ইনভার্স 1, আর এটার একক আমরা জানি সেটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আমরা এখানে সব এস এককেই সিজিএস এককেই রাখলাম। আচ্ছা, এবার আসে তুল্য পরিবাহিতা, অর্থাৎ আমরা এখানে হিসাব করব হচ্ছে তার ল্যামডা। তুল্য পরিবাহিতা হিসাব করব। তুল্য পরিবাহিতা হিসাব করার ক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে 1 গ্রাম তুল্য ভর যত লিটারে দ্রবীভূত থাকে সেটা কিন্তু আমার হিসাব করতে হবে, অর্থাৎ যত আয়তনে দ্রবীভূত থাকে। তাহলে একটু খেয়াল করি, যেখানে বলা আছে যে প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ওই যে প্রতি লিটার আয়তনটা কিন্তু ঠিকই আমার এখানে লিটারে আছে। আমরা জানি এখানে 1 লিটার যে কথা 1000 সেন্টিমিটার কিউব একই কথা, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আমরা এখানে হিসাবটা কিভাবে করতে পারি, আমাদের কিন্তু এখানে পটাশিয়াম ক্লোরাইড যে তার তুল্য ভরটা লাগবে। পটাশিয়াম ক্লোরাইডের আমি যদি তার তুল্য ভর বের করতে চাই, তুল্য ভর হচ্ছে, অর্থাৎ আমি এখানে বের করতে হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পটাশিয়াম ক্লোরাইড আসলে কতটুকু সেটা যদি বের করতে চাই, এই ক্ষেত্রে ওর আণবিক ভরকে ভাগ দিতে হবে তুল্য সংখ্যা দিয়ে। আমি যদি ওর আণবিক ভর হিসাব করি সেটি হবে 74.5, আর এই ক্ষেত্রে ওর তুল্য সংখ্যা কিন্তু 1, যেহেতু পটাশিয়ামের চার্জ হচ্ছে 1 তাই ওর আণবিক ভর যেটা তুল্য ভরও কিন্তু একই আসবে। তাহলে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে, যে যদি আমার 74.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড 1 গ্রাম তুল্যভর হয়, তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি যে 50 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হবে 74.50 ডিভাইড বাই 74.5, অর্থাৎ ক্যালকুলেশন করে আমি পেয়ে যাব 0.6711 গ্রাম ইকুইভ্যালেন্ট। তার মানে এই ক্ষেত্রে আমার ওই যে প্রতি লিটার দ্রবণে যে পরিমাণটা দেওয়া ছিল গ্রামে, আমি জাস্ট সেটাকেই তার তুল্য ভরে কনভার্ট করে নিলাম, অর্থাৎ এখানে প্রতি লিটারে কিন্তু আমার এই পরিমাণ তুল্যভর দ্রবীভূত আছে। এবং আমরা জানি যে তুল্য পরিবাহিতা ল্যামডার জন্য সূত্র হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই হচ্ছে সি, যেখানে সিটা হচ্ছে তার তুল্য ভরটা, অর্থাৎ এই মানটা। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই, কাপ্পা আমরা পেয়েছি 0.0689 ইন্টু 1000, আর এখানে সি হচ্ছে তার তুল্য ভর 0.6711। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করে পেয়ে যাব 102.67। তাহলে এটা হচ্ছে আমাদের তুল্য পরিবাহিতা, এবং তার জন্য এককটা কি হবে, একক হবে
এখানে কাপ্পার একক হচ্ছে ওহম ইনভার্স 1। আমরা জানি কাটাকাটি চলে যায়, এখানে থাকবে সেন্টিমিটার স্কয়ার, একটু আগে আমরা দেখলাম সেটা। আর নিচে আছে তুল্য ভর অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে তার মোলার পরিবাহিতা অর্থাৎ মিউটাও কিন্তু এভাবে বের করে ফেলতে পারবো। একটু খেয়াল করি, এখানে আমাদের পটাশিয়াম ক্লোরাইড যেহেতু, তাই একটা কাজ কম করতে হচ্ছে। সেটা কি একটু দেখি, যে এই যে 74.5 গ্রাম, এটা তো দেখলাম ওর তুল্য ভর। এই 74 পয়েন্ট মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পটাশিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 74.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। ঠিক একইভাবে আমরা যদি একটু খেয়াল করি, ওর আণবিক ভর অর্থাৎ এটা সমান কিন্তু 1 মোলও বুঝায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এই ক্ষেত্রে আমরা যে হিসাবটা করে থাকি যে 74.5 গ্রাম সমান যদি 1 মোল হয় বা 1 মোল হয়, তাহলে 50 গ্রাম সমান কিন্তু একই পরিমাণ। অর্থাৎ এখানে মানটা কিন্তু বা হিসাবটা কিন্তু একই থাকবে, জাস্ট এককটা ভিন্ন হবে। তার কারণ হচ্ছে এখানে আমরা মোলার দ্রবণের জন্য হিসাব করে থাকি, অর্থাৎ প্রতি মোল যত লিটার 1 লিটারে দ্রবীভূত আছে, তাই এটা মোলার দ্রবণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে যদি আমরা মিউটা বের করতে চাই, আমরা মিউ সমান লিখতে পারবো কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই ভিএম। আমরা জানি যে ভিএমটা আমরা ব্যবহার করি হচ্ছে তার যে মোলার আয়তন বা মোলার যে পরিমাণটা সেটা বোঝানোর জন্য। আচ্ছা, এক্ষেত্রে এম ব্যবহার করবো ভিএম না। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা যেটা দেখলাম এই মানটা কিন্তু সেম থাকছে, অর্থাৎ তার যেই আনসারটা সেটাও কিন্তু 102.67 একই সাংখ্যিক মান পাবো। কিন্তু যেহেতু এটা মোলার পরিবাহিতা, এককটা কিন্তু সেম হবে না। আমরা জানি এককের ডিফারেন্স কোন জায়গায়, ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কয়ার, আর এখানে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1 না হয়ে মোল ইনভার্স 1 হবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এই 3 ধরনের পরিবাহিতা বের করে ফেললাম। এখানে অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, পটাশিয়াম ক্লোরাইড হয়ে যাওয়াতে এই দুইটা মান কিন্তু মিলে গিয়েছে এবং তাদের একক ডিফারেন্ট হয়েছে। কিন্তু এটা যদি পটাশিয়াম ক্লোরাইড না হয়ে অন্য কিছু হতো, যেমন সোডিয়াম কার্বনেট হতে পারতো, সোডিয়াম সালফেট হতে পারতো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এই তুল্যভরের মান আর যে মোল পরিমাণ সেটা কিন্তু সমান আসতো না, এবং এই কারণে তাদের তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতাও কিন্তু সমান আসতো না। এখন আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ অর্থাৎ ইলেকট্রোলাইটিক সেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ অর্থাৎ ইএলসি এর গঠনটা যদি একটু খেয়াল করি, সাধারণত আমরা কি করি, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নেই। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আমরা ব্যবহার করি সেটা আমরা দুইটা অবস্থাতে নিতে পারি, একটা হচ্ছে গলিত অবস্থায় অথবা দ্রবীভূত অবস্থায়। তাহলে আমরা কাঁচ পাত্রে একটা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলাম এবং সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা দুটো তড়িৎদ্বার দ্রবীভূত করলাম। তড়িৎদ্বার হচ্ছে এখানে ধাতব পাত বা দণ্ড হিসেবে তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এবং আমরা জানি যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে যেহেতু সরাসরি বা ডিরেক্টলি কারেন্ট ফ্লো করা যায় না, অর্থাৎ বাইরে যে ব্যাটারি থেকে আমি কারেন্ট ফ্লো করবো সেটা যেহেতু সরাসরি এখানে ফ্লো করতে পারবো না, তাই এখানে তড়িৎদ্বারকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে পরোক্ষভাবে তড়িৎ প্রবাহিত করা হচ্ছে। তাহলে একটু খেয়াল করি, এই যে তড়িৎদ্বার, এদেরকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ইলেকট্রোড। ইলেকট্রোড বা তড়িৎদ্বার। এবং এই যে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একে বলে থাকি আমরা ইলেকট্রোলাইট। তাহলে এই দুইটার সমন্বয়ে গঠিত হয়ে হচ্ছে আমাদের একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এবং আমরা কি বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণ কোষে আমি বাইরে থেকে কারেন্টটা দিব, বাইরে থেকে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, এবং এই বাইরে থেকে ইলেকট্রিসিটি দেওয়ার কারণে যেটা হচ্ছে আমার এখানে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়া আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়া। এই জন্য এই ক্ষেত্রে যেহেতু তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তর হচ্ছে, তাই এটি হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষণ কোষ। আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষ, সেই ক্ষেত্রে কিন্তু বাইরে কোনো তড়িৎ উৎস থাকে না, সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, একটু খেয়াল করি, এই যে দুইটা ইলেকট্রোড, একটা কি করলাম, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কানেক্ট করলাম, আরেকটা ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করলাম। এখন এখানে একটা কনফিউশন হয় যে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড, এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ব্যাপার খেয়াল করি একটু, যে সাপোজ আমি ধরে নিলাম যে এখানে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং সোডিয়াম ক্লোরাইডের আমি জানি যে সে সলিড অবস্থায় বা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, এই জন্য আমি লিকুইড অবস্থায় নিলাম। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়ার পর একটু যদি খেয়াল করি, এখানে যে আমাদের দ্রবণে কোন কোন ক্যাটায়ন আর অ্যানায়ন আছে সেটা যদি একটু লিখি, ইলেকট্রোলাইট থেকে আমি পাবো ক্যাটায়ন আর অ্যানায়ন। অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড গলিত দ্রবণে আছে আমার এখানে কিছু সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে কি হবে আলটিমেটলি, যে এই যে সোডিয়াম আয়ন যেটা হচ্ছে পজিটিভ আর ক্লোরাইড আয়ন যেটা হচ্ছে নেগেটিভ,
পজিটিভ আয়নগুলা তাদের পজিটিভ চার্জের কারণে আকর্ষিত হয়ে যাবে নেগেটিভের কাছে, আর নেগেটিভ আয়নগুলো অর্থাৎ অ্যানায়নগুলা তাদের আকর্ষণের কারণে যাবে হচ্ছে পজিটিভের কাছে। এবং এভাবেই কিন্তু আমরা এই তড়িৎদ্বার দুটোকে সংজ্ঞায়িত করতে পারি। আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে ক্যাটায়ন যেদিকে যায় সেটা হচ্ছে ক্যাথোড, আর অ্যানায়ন যেদিকে যায় সেটা হচ্ছে অ্যানোড। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের এটা যেহেতু নেগেটিভ, আমাদের এখানে সোডিয়াম প্লাস কিন্তু এই তড়িৎদ্বারে বেশি আকর্ষিত হবে। তাহলে আকর্ষিত হয়ে আলটিমেটলি এখানে যে জমা হবে, এবং যেহেতু ক্যাটায়ন যাচ্ছে এদিকে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে ক্যাথোড। এই নামটা কিন্তু ইলেকট্রোড থেকে এসেছে, ক্যাটায়ন আর ইলেকট্রোড মিলে এসেছে ক্যাথোড। আচ্ছা, আর যেহেতু অ্যানায়ন নেগেটিভ চার্জ, সে যেহেতু প্লাসের কাছে যাচ্ছে, অ্যানায়নের নাম অনুসারে আমরা একে বলছি অ্যানোড। তাহলে আমরা দেখলাম যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে গলিত অবস্থায় আছে এটি, এখানে কি হচ্ছে ক্যাথোড আর অ্যানোড থাকে, এবং ক্যাটায়ন যায় হচ্ছে ক্যাথোডের দিকে আর অ্যানায়ন যায় হচ্ছে অ্যানোডের দিকে। আচ্ছা, যাওয়ার পরে অ্যাকচুয়ালি কি হবে, ক্যাটায়ন আর অ্যানায়নে এখানে কিন্তু ক্যাথোড আর অ্যানোডে গিয়ে বিক্রিয়া করবে। অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, আরেকটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। আমরা এখানে ক্যাথোড বিক্রিয়া পাবো আর অ্যানোড বিক্রিয়া পাবো। একটু খেয়াল করি ব্যাপারটা, যে ক্যাটায়ন গেল সোডিয়াম প্লাস এবং অ্যানায়ন গেল ক্লোরাইড আয়ন অ্যানোডে। এরপর কি হবে, আমার সোডিয়াম প্লাস সে এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, এবং গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এই যে এই ব্যাপারটা, এই ঘটনাটা, এটাকে কিন্তু আমরা এখানে বলছি রাসায়নিক পরিবর্তন হওয়া। যেটা সোডিয়াম এখন ক্যাটায়ন ছিল, সে কিন্তু অলরেডি সোডিয়াম ধাতু হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের যে ক্লোরাইড আয়ন, সে কি করবে, যখন অ্যানোডে যাবে তখন অ্যানোডে সে ইলেকট্রন ছেড়ে দিবে এবং ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। আমরা জানি যে ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণুক, তাই এরকম দুইটা ক্লোরিন পরমাণু মিলে আলটিমেটলি তৈরি করবে হচ্ছে আমার ক্লোরিন গ্যাস। তাহলে আমরা কি দেখলাম, যে বিক্রিয়ার শুরুতে আমি কাজ শুরু করেছিলাম হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড নিয়ে, এবং বিক্রিয়ার শেষে সোডিয়াম ক্লোরাইডটা বিয়োজিত বা বিশ্লেষিত হয়ে যাচ্ছে, এবং তারা তৈরি করছে সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস। এবং সেটা কি জন্য হচ্ছে, সেটা হচ্ছে তড়িতের কারণে। তাহলে আমরা এভাবেই কিন্তু তড়িৎ বাইরে থেকে কারেন্ট বা ইলেকট্রিসিটি দেওয়ার মাধ্যমেই আমি এখানে তড়িৎ বিশ্লেষণটা করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষের মূলনীতি। এখন এখানে একটু একটা ব্যাপার খেয়াল রাখবো অবশ্যই। প্রথম ক্ষেত্রে আমার ক্যাথোডে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, অর্থাৎ এখানে আমার বিজারণ মানে হচ্ছে রিডাকশন, তাই আমি এখানে লিখলাম রেড। আর ইলেকট্রনের ছাড়ন মানে হচ্ছে অক্সিডেশন বা জারণ, তাই আমি এখানে লিখলাম হচ্ছে অক্স। অর্থাৎ এটি একটি রিডক্স বিক্রিয়া হচ্ছে এখানে, যেখানে কিনা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। যে ইলেকট্রনটা এখানে আমার ফ্লো হচ্ছে, সেই ইলেকট্রনের কারণেই কিন্তু এখানে আমার তড়িৎ বিশ্লেষণটা হয়েছে। অর্থাৎ এভাবেই কিন্তু আমরা রিলেশন করলাম তড়িৎ বিশ্লেষণের সাথে, যে তড়িতের সাপ্লাইটের কারণে রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তাহলে একটা ব্যাপার আমরা অবশ্যই খেয়াল রাখবো, যে অ্যানোডে সবসময় জারণ এবং ক্যাথোডে সবসময় বিজারণ হবে, যেমনটা আমরা এখানে দেখলাম। অর্থাৎ আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে অ্যানোড সে হচ্ছে সবসময় জারণ তড়িৎদ্বার, আর আমাদের যে ক্যাথোড সে হচ্ছে সবসময় বিজারণ তড়িৎদ্বার। এবং এই ব্যাপারটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের অনেক সময় এটা নিয়ে একটু কনফিউশন লাগে, যেটা আমরা পরবর্তীতে যে ক্লিয়ার করব। যে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার প্লাস, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু এই ঘটনাটা উল্টাটা ঘটে, অর্থাৎ সেখানে অ্যানোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার আর ক্যাথোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। কিন্তু মূল যে কনসেপ্টটা, অ্যানোডে জারণ বিক্রিয়া হবে আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, সেটা কিন্তু দুইটা কোষের ক্ষেত্রেই সেম, অর্থাৎ সেখানে জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা দেখলাম যে আমি যদি গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করি, তখন এই ঘটনাটা ঘটে। এখন আমরা একটু প্রায়োরিটি কন্ডিশন নিয়ে কথা বলবো। প্রায়োরিটি কন্ডিশন আমার তখন চিন্তা করতে হয়, যখন কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য আমি গলিত অবস্থায় না নিয়ে দ্রবীভূত অবস্থায় নিই। অর্থাৎ যদি সেখানে দ্রবণ থাকে বা দ্রাবক থাকে, সেখানে পসিবিলিটি কি হয়, একাধিক আয়ন থাকার সম্ভাবনা থাকে। যেমন আমি যদি চিন্তা করি সোডিয়াম ক্লোরাইড লিকুইড না নিয়ে আমি যদি অ্যাকুয়াস নেই, অ্যাকুয়াস সোডিয়াম ক্লোরাইড নেওয়ার অর্থ হচ্ছে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ পানি আছে। পানি থাকার মানে এই যে আমাদের দ্রবণটা, এখানে কিন্তু শুধুমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড না, বরং আমাদের হাইড্রোক্সিল আয়নও থাকবে এবং হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়নও কিন্তু থাকবে সেখানে। এবং এই আয়নগুলোও কিন্তু এই ক্ষেত্রে জারিত বা বিজারিত হতে চাবে। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমাদের সোডিয়াম ক্যাটায়ন থাকছে
সাথে থাকছে হাইড্রোজেন আয়ন, এবং ক্লোরাইড আয়নের সাথে সাথে থাকছে হাইড্রোক্সিল আয়ন। তার কারণ আমি এখন গলিত দ্রবণ না জলীয় দ্রবণ নিয়ে কাজ করছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে প্রাইমারি কন্ডিশন, অর্থাৎ কে আগে জারিত বা কে আগে বিজারিত হবে, আমার এখানে ক্যাথোড বিক্রিয়া কোনটি হবে বা অ্যানোড বিক্রিয়া কোনটি হবে, সেটি নির্দিষ্ট করার জন্য এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হয়। প্রথমটি হচ্ছে সক্রিয়তা সিরিজ, অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। তারপর এটি হচ্ছে ঘনমাত্রা, এবং তারপর এটি হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। আমরা এখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে কিভাবে এগুলো ইফেক্ট করে থাকে। তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। আমরা আগে ধাতুর সক্রিয়তা সিরিজ দেখবো এবং সেখান থেকে আমরা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ নিয়ে আলোচনা করব। ধাতুর সক্রিয়তা সিরিজকে আমরা এভাবে মনে রাখার জন্য করতে পারি যে লিকে কানা ম্যাগাইবার এলো, যেন ফিরে নীল সোনা পাবে হায়, কোথাকার হাজি আজি পিটাবে আমায়। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি হচ্ছে বিভিন্ন ধাতুর জন্য, কারণ ধাতুর সক্রিয়তা সিরিজটা আমাদের মুখস্থ রাখতে হয় বিভিন্ন কাজে। সেটা মুখস্থ রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে এখানে হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, কা হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তারপর এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এল হচ্ছে অ্যালুমিনিয়াম, যেন হচ্ছে জিঙ্ক, ফিরে হচ্ছে আয়রন, নীল হচ্ছে নিকেল, সোনা কিন্তু এখানে গোল্ড না, সোনা হচ্ছে এখানে স্ট্যানাম বা টিন, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। পাবে হচ্ছে লেড, হাই হচ্ছে হাইড্রোজেন, কোথাকার এখানে হচ্ছে কপার, হাজি অর্থাৎ হাইড্রাজিরাম যেটা হচ্ছে মার্কারি বা পারদ, আজি অর্থাৎ এজি আর্জেন্টাম রূপা, এবং পিটাবে হচ্ছে প্লাটিনাম, আমায় হচ্ছে অরাম অর্থাৎ গোল্ড। এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজ বলতে কি বুঝছি, আমি এখানে যে তাদের সিকোয়েন্সিয়ালি লিখেছি এর অর্থ হচ্ছে যে সবার প্রথমে যাকে লিখেছি সে হচ্ছে ম্যাক্স সক্রিয়, অর্থাৎ তীব্র সক্রিয়। আমরা জানি যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এরা কিন্তু অনেক বেশি সক্রিয়। আমরা পড়েছি এটা যে এরা কিন্তু পানির সাথে খুব সহজে বিক্রিয়া করে ফেলে এবং বিস্ফোরণ পর্যন্ত হয়ে যায়। এবং ঠিক একইভাবে আমাদের যে লাস্টের দিকে ধাতুগুলো আছে তারা হচ্ছে সবচেয়ে কম সক্রিয় বা মিনিমাম সক্রিয়, অর্থাৎ তাদের ক্ষেত্রে সক্রিয়তা খুবই কম। আমরা যদি একটু একটা ব্যাপার খেয়াল করি, ওদেরকে কিন্তু মুক্ত অবস্থায় বাতাসে রাখা যায় না, সাধারণত কেরোসিন বা জৈব দ্রাবকে ডুবিয়ে রাখা হয় যাতে বাতাসের সংস্পর্শে সরাসরি সে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করতে না পারে। ঠিক একইভাবে আমি যদি গোল্ড, প্লাটিনাম এদের কথা বলি, এরা কিন্তু অনেক মূল্যবান ধাতু। মূল্যবান ধাতু কেন? তার কারণ হচ্ছে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হলে আমার কি লাভ হচ্ছে, যে এদেরকে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি খেয়াল করি যে প্লাটিনাম, তারপর গোল্ড, তারপর হচ্ছে যে রূপা, এগুলো দিয়ে কিন্তু ম্যাক্সিমাম অর্নামেন্টস বা জুয়েলারি গুলো বানানো হয়। তার কারণ হচ্ছে এরা রাসায়নিকভাবে সহজে বিক্রিয়া করে না দেখে এরা দিনের পর দিন কিন্তু অক্ষত থাকে। এদের রাসায়নিক নিষ্ক্রিয়তাটাই এদের মূল্যবান হওয়ার কারণ। আমি যদি চিন্তা করি একটা লোহা দিয়ে যদি আমি কিছু একটা বানাই, সেটা কিন্তু খুব সহজে মরিচা ধরে যেতে পারে। এই জন্য অধিক সক্রিয় ধাতু এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় না, কম সক্রিয় ধাতু ব্যবহার করা হয়, এবং তাদের নিষ্ক্রিয়তাটাই এই ক্ষেত্রে বেশি কাজে দেয়। আচ্ছা, তাহলে আমরা একটু ধাতুর যে সক্রিয়তা সিরিজটা, এখানে একটা ব্যাপার খেয়াল রাখবো যে ধাতু যত উপরে, আমাদের এটা নিয়ে অনেক কনফিউশন হয়, এটা একটু আমরা দূর করার চেষ্টা করব। যে ধাতু যত উপরে হবে তত সক্রিয় হবে, অর্থাৎ আমরা বলছি যে এখানে সবচেয়ে বেশি সক্রিয় আর সবচেয়ে কম সক্রিয়। উপরে বলতে বাম থেকে ডানে, অর্থাৎ আমি যদি লিথিয়ামকে সবার উপরে আর গোল্ডকে সবার নিচে লিখি, এভাবে যদি সক্রিয়তা সিরিজটা লিখি, তাহলে সেটাকে বলছি যে এখানে লিথিয়াম সবচেয়ে সক্রিয়। যদি এভাবে লিখি, আস্তে 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 হাইড্রোজেন পর্যন্ত আসলাম, এরপর আবার এখানে গোল্ড পর্যন্ত আসলাম, অর্থাৎ এখানে লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয় আর গোল্ড হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। আচ্ছা, এরপর বলছি যে তত সক্রিয় এবং তত সবল বিজারক। আমরা জানি যে ধাতুগুলো বিজারক হিসেবে কাজ করে, অর্থাৎ যে যত উপরে থাকবে তার বিজারণ করার ক্ষমতা কিন্তু তত বেশি। এবং বলছি যে ক্যাটায়ন তত সুস্থিত। এখানে একটু এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হবো এখানে, যে আমরা বলছিলাম যে সক্রিয়তা সিরিজ আমরা ক্যাটায়ন আর অ্যানায়ন নিয়ে বলবো, কিন্তু এখানে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজটা আগে শিখলাম। তার কারণটা কি একটু বুঝি। যেখানে আমরা ক্যাটায়ন সুস্থিত বলার অর্থ হচ্ছে যে একটা ধাতু যত বেশি সক্রিয় হবে তার যে ক্যাটায়নটা সেটা কিন্তু তত কম সক্রিয়, অর্থাৎ ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ হবে উল্টা। আমরা এখানে লিখলাম ধাতুর সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের জন্য সেটা হবে উল্টাটা। অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দিই এখানে, যেমন আমি এখানে বলতে পারি জিঙ্ক আর আয়রন ধাতু হিসেবে এদের মধ্যে কে বেশি সক্রিয়? অবশ্যই জিঙ্ক উপরে থাকবে এবং আমাদের আয়রন নিচে থাকবে, অর্থাৎ এরকম একটা জায়গা থাকবে জিঙ্ক আয়রন। তাই জিঙ্ক যেহেতু উপরে তাই ও বেশি সক্রিয়, আর আয়রন যেহেতু নিচে তাই ও কম সক্রিয়। এখন একটু চিন্তা করি, কম বেশি সক্রিয় মানে ও খুব ইজিলি বিক্রিয়া করে ফেলে। একটা ধাতু বিক্রিয়া করার পর কি হতে পারে? আমরা জানি যে ধাতু এই ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দিয়ে, যেহেতু বিজারক,
তার আয়নে পরিণত হবে, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। ঠিক একইভাবে আয়রন সে ইলেকট্রন ছেড়ে দিয়ে তার আয়নে পরিণত হবে। তাহলে আমরা কি বলছি যে এই যে ধাতু থেকে আমি আয়নগুলো পেলাম, যে ধাতুটা যত বেশি সক্রিয়, জিঙ্ক যেহেতু বেশি সক্রিয়, তার মানে তার ক্যাটায়নটা হচ্ছে তত বেশি সুস্থিত। অর্থাৎ আমি যদি বলি যে জিঙ্ক আর আয়রনের মধ্যে কে বেশি সক্রিয়, জিঙ্ক বেশি সক্রিয়। আর জিঙ্কের আয়ন আর আয়রনের আয়নের মধ্যে কে বেশি সুস্থিত, সেটা হচ্ছে আমাদের জিঙ্কের আয়ন বেশি সুস্থিত। আচ্ছা, সক্রিয়তা আর স্থিতিশীলতার ব্যাপার, এটা কিন্তু একটার অপোজিট। কোন একটা কিছু যত বেশি সক্রিয় হবে সে কিন্তু তত কম স্থিতিশীল। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এরা বেশি সক্রিয়, মানে আমরা কি বলতে যাচ্ছি, এরা কম স্থিতিশীল। অর্থাৎ এটা যে অবস্থায় থাকে তার থেকে কিন্তু খুব সহজে পরিবর্তন হয়ে যায়, খুব সহজে বিক্রিয়া করে ফেলে। আর বেশি সুস্থিত অর্থাৎ জিঙ্ক 2+, বেশি সুস্থিত হওয়ার অর্থ হচ্ছে যে সে বেশি সহজে বিক্রিয়া করতে চায় না, সে সুস্থিত থাকে, যে অবস্থায় থাকে সে অবস্থাতেই থাকতে চায়। অর্থাৎ আমরা বলতে পারি যে সক্রিয়তার সাথে স্থিতিশীলতার যে সম্পর্কটা সেটা কিন্তু হচ্ছে ইনভার্স, অর্থাৎ উল্টা সম্পর্ক। এই জন্য এখানে যেটা হচ্ছে যে যেহেতু আয়রন ও ধাতু হিসেবে বেশি সক্রিয়, কিন্তু ওর আয়নটা কিন্তু তত কম সুস্থিত। কারণ কি? তার কারণ হচ্ছে যে জিঙ্ক ধাতু হিসেবে বেশি সক্রিয়, এই জন্য হচ্ছে যে আয়রনের আয়নটা এখানে বেশি সক্রিয়, অর্থাৎ সম্পর্কটা উল্টাটা হচ্ছে। এবং এই কারণেই কি হবে, আমরা বলছি যে ক্যাটায়নের যে সক্রিয়তা সিরিজ সেটা হচ্ছে উল্টা। অর্থাৎ আমি যদি বলি যে ধাতুর সক্রিয়তা সিরিজ, আমি নিচ থেকে উপরের দিকে যত যাব তত বেশি সক্রিয় হবে, তাহলে তাদের যে ক্যাটায়ন গুলো পাবো এখানে জিঙ্ক 2+, Fe3+, তারপর এখানে H+, লিথিয়াম প্লাস, এভাবে আমরা আস্তে আস্তে অরাম 3+, এভাবে যে আয়নগুলো পাবো তাদের সক্রিয়তা সিরিজ হবে ঠিক তার উল্টাটা। অর্থাৎ সক্রিয়তা সিরিজে সে যত নিচে অবস্থান করবে তার আয়ন কিন্তু তত বেশি সক্রিয় হবে। এবং আমরা এটা এখানে বলছিলাম যে তত দুর্বল জারক ক্যাটায়ন। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস বলতে পারি যে ধাতু যদি বিজারক হয়, অবশ্যই ধাতুর আয়ন কিন্তু জারক হবে। কারণ কি? আমরা জানি যে বিজারক থেকে কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, আর জারক কি করে, ইলেকট্রন গ্রহণ করে। এজন্যই এই ব্যাপারটা হয়ে থাকে যে একটা ধাতু যদি বিজারক হয় অবশ্যই তার ধাতব আয়নটা জারক হবে। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে, ধাতু যত সবল বিজারক, ও যত সবল বিজারক হিসেবে কাজ করবে, ওর ক্যাটায়নটা কিন্তু তত দুর্বল জারক হিসেবে কাজ করছে এখানে। এই ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সক্রিয়তা সিরিজ ধাতুর এবং ধাতুর যে আয়ন অর্থাৎ ক্যাটায়নের সেটা হচ্ছে উল্টাটা, এবং এই জিনিসটাই আমাদের কাজ দিবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি, যেমন সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন আয়ন, আমরা যদি একে নিয়ে কথা বলি, একটু খেয়াল করি, সক্রিয়তা সিরিজে সোডিয়াম আগে, এইচ বা হাইড্রোজেন হচ্ছে পরে। অর্থাৎ সোডিয়াম আগে বিক্রিয়া করবে, হাইড্রোজেন পরে বিক্রিয়া করবে। কিন্তু আমি যদি তাদের ক্যাটায়ন নিয়ে কথা বলি, অর্থাৎ H+ আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন নিয়ে যদি কথা বলি, তখন কিন্তু আবার উল্টাটা হবে। অর্থাৎ হাইড্রোজেন আয়ন আগে বিক্রিয়া করবে এবং সোডিয়াম আয়ন পরে বিক্রিয়া করবে। আচ্ছা, এবার আসি আমরা অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। অ্যানায়নের সক্রিয়তা সিরিজ নাসায় কোলা ব্যাং আজ হাসে। এখানে আমরা না দিয়ে বুঝাচ্ছি হচ্ছে নাইট্রেট আয়নকে, সাই দিয়ে বুঝাচ্ছি হচ্ছে আমাদের সালফেট আয়নকে, কোলা ক্লোরিন, তারপর হচ্ছে এখানে ব্রোমিন, আজ হচ্ছে আয়োডিন, আর হাসে হচ্ছে হাইড্রোক্সিন। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমার সক্রিয়তা এদিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি যত ডানে যাব বা ঠিক এটার মতো যত নিচের দিকে যাব, সক্রিয়তা কিন্তু তত বৃদ্ধি পাবে। তার মানে আমরা বলতে পারি একটা জায়গায় যদি হাইড্রোক্সিল আয়ন থাকে আর এই আয়নগুলোর যে কোনো একটা আয়ন থাকে, তাহলে সবার আগে সেই বিক্রিয়া করবে হচ্ছে আগে হাইড্রোক্সিল আয়ন। ঠিক একইভাবে যেরকম আমরা ক্যাটায়নের ক্ষেত্রে বলে আসছিলাম। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ক্যাটায়ন আর অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা এই যে আমাদের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি বিক্রিয়া হবে আর অ্যানোডে কি বিক্রিয়া হবে সেই ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। এখন আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের যে জলীয় সোডিয়াম ক্লোরাইড তার তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিই, অ্যাকোয়াস নিই, আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে আমাদের সেখানে একাধিক ক্যাটায়ন থাকে এবং একাধিক অ্যানায়ন থাকে। এবং আমরা বললাম যখন একাধিক ক্যাটায়ন আর অ্যানায়ন থাকবে, নর্মালি গলিত হলে ব্যাপারটা ইজিয়ার হয়, কারণ তখন একটি মাত্র ক্যাটায়ন আর একটি মাত্র অ্যানায়ন থাকবে। কিন্তু যদি আমি জলীয় দ্রবণ নিই বা অন্য কোনো দ্রাবক নিই, তখন একাধিক থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা কনসিডার করি হচ্ছে প্রথম যে কনসিডারেশনটা এখানে প্রায়োরিটি লিস্ট, সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। এবং আমরা দেখলাম যে সক্রিয়তা সিরিজ অনুসারে আমরা বলে আসলাম যে হাইড্রোজেন আয়ন সোডিয়াম আয়নের আগে বিক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাথোড রিয়াকশন যেটা হবে, যে দুটো ধনাত্মক আয়নই কিন্তু দুইটা ক্যাটায়নই আমার ক্যাথোডের দিকে যাবে, কিন্তু
আমার সক্রিয়তা সিরিজ অনুসারে হাইড্রোজেন আয়নটা এখানে আগে বিক্রিয়া করে ফেলবে, তাই সোডিয়াম আয়নটা বিক্রিয়া করতে পারবে না। অর্থাৎ এখানে ক্যাথোড রিঅ্যাকশনটা হবে H+, সে একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। আমরা জানি যেহেতু হাইড্রোজেন একটি দ্বিপরমাণু গ্যাস, তাই এখানে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া হবে এটি। আর অ্যানোড বিক্রিয়া যদি খেয়াল করি, অ্যানোড বিক্রিয়া কি হবে, এখানে আমার ক্লোরাইড আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে সক্রিয়তা সিরিজে হাইড্রোক্সিল আয়ন বেশি ডানে বা বেশি নিচের দিকে অবস্থান করে, তার মানে ও বিক্রিয়া করার পসিবিলিটি এখানে বেশি বা আগে বিক্রিয়া করবে সক্রিয়তা সিরিজ অনুসারে। তাই এখানে হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করবে, আগের মতো কিন্তু আর ক্লোরাইড আয়ন বিক্রিয়া করতে পারছে না। তাহলে হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে 4টা হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে তৈরি করবে 2 অণু পানি, অক্সিজেন গ্যাস এবং হচ্ছে যে এখানে 4টা ইলেকট্রন ছেড়ে দিবে। এখানে একটা কথা বলে রাখতে চাই যে একটা ব্যাপার আমরা একটু খেয়াল রাখবো যে নর্মালি আমরা কি করি, জারণ বিক্রিয়ায় আমরা সাধারণত ইলেকট্রন বাদ দেই আর বিজারণ বিক্রিয়ায় আমরা ইলেকট্রন গ্রহণ করি। কিন্তু ইউপ্যাক নিয়ম অনুসারে, কনভেনশনাল নিয়ম অনুসারে যেটা ডিসিশন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রনকে কখনো মাইনাস সাইন দিয়ে লিখবো না। আমরা এটা লিখতে পারি, একদম ভুল না, কিন্তু ট্রাই করবো যে এই জিনিসটা মেনটেন কর। কারণ আমরা এটাকে এভাবে 4 হাইড্রোক্সিল আয়ন থেকে এখানে যেরকম লিখেছি 2টা ইলেকট্রন বাদ দিয়ে, এটাকে এভাবে লেখা যেই কথা, এই পাশে 2টা ইলেকট্রন দিয়ে লেখা কিন্তু একই কথা। এবং নিয়মটা কি বললাম যে এই যে বাম পাশে আমরা যে -2 ইলেকট্রন, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় জারণ বিক্রিয়া বোঝার জন্য, সেটা না লিখে এই নিয়মটা প্রিফার করা হচ্ছে যে ইলেকট্রনের সামনে সবসময় প্লাস সাইন ইউজ করা। সেটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়ার ক্ষেত্রে হোক, অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে হোক, জাস্ট সেই ক্ষেত্রে সাইডটা চেঞ্জ হয়ে যাবে, ক্যাথোডে বামে থাকবে আর অ্যানোডে ডান থাকবে। ঠিক একইভাবে আমি এখানে -4 ইলেকট্রন লেখা যেই কথা, ডান পাশে সেটাকে +4 ইলেকট্রন দিয়ে লেখা একই কথা। এটা আমরা সমতা করে পেয়ে যাব। আমরা একটু এই বিক্রিয়াটা খেয়াল রাখার ট্রাই করব, কারণ অ্যানোড বিক্রিয়া কিন্তু ম্যাক্সিমাম কেসেই এই জিনিসটা হয়ে থাকে যখন আমরা জলীয় দ্রবণ ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখলাম যে প্রথমে আমাদের প্রথম কনসিডারেশন যেটা ছিল সক্রিয়তা সিরিজ, সেটা আমরা চিন্তা করলাম। এবার আসি হচ্ছে ঘনমাত্রা। আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে সোডিয়াম ক্লোরাইডের প্রথমে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে লঘু ঘনমাত্রার দ্রবণ, অর্থাৎ এখানে পানির পরিমাণ তুলনামূলকভাবে বেশি ছিল সোডিয়াম ক্লোরাইডের তুলনায়। এখন যদি আমি একটা গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নেই, গাঢ় NaCl দ্রবণ, অর্থাৎ এটাও কিন্তু অ্যাকুয়াস অবস্থায় আছে, কিন্তু গাঢ় বলার অর্থ সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে আমরা জানি যেটাকে ব্রাইন বলা হয়। অর্থাৎ আমি যদি ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এই ব্যাপারটা একটু খেয়াল করি। আমি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়ার কারণে এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাটা অনেক বেশি থাকবে এবং ব্রাইনে এই ঘনমাত্রাটা থাকে হচ্ছে 0.1 মোলার অলমোস্ট। তাহলে একটু খেয়াল করি, পানির ক্ষেত্রে আমরা কি জানি, পানিতে হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রা সেটা থাকে হচ্ছে 10⁻⁷, অর্থাৎ পানির হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, আর আমাদের যে ব্রাইনের ক্লোরাইড তার ঘনমাত্রা হচ্ছে এখানে 0.1 মোলার, অর্থাৎ 10⁻⁴। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, প্রায় 10⁶ গুণ এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে ইজ গ্রেটার দেন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আমাদের সেকেন্ড প্রায়োরিটিটা কাজে লাগাতে হবে। যদিও সক্রিয়তা সিরিজে হাইড্রোক্সিল আয়ন নিচে অবস্থিত, তাই ও আগে বিক্রিয়া করার কথা, অর্থাৎ এখানে অ্যানোড বিক্রিয়া এটি হওয়ার কথা, কিন্তু যেহেতু আমার ওর ঘনমাত্রা বেশি, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে এখানে আমাদের অ্যানোড রিঅ্যাকশন হবে, ক্লোরাইড আয়ন আগে বিক্রিয়া করবে, অর্থাৎ অ্যানোড রিঅ্যাকশনটা এটার মতো হবে 2 ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে তৈরি করবে ক্লোরিন গ্যাস, আর এই পাশে 2টো ইলেকট্রন। একটা কথা এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু সোডিয়াম আয়নের ঘনমাত্রাও হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার চেয়ে বেশি, কিন্তু তারপরেও এখানে ক্যাথোড বিক্রিয়া যেটা সেটা কিন্তু সেমই থাকে, অর্থাৎ ক্যাথোডে যেটা হবে 2 হাইড্রোজেন আয়ন সে 2টা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে হাইড্রোজেন গ্যাস। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে হাইড্রোজেন আয়ন আর সোডিয়াম প্লাস আয়নের যে তড়িৎ পার্থক্য সেটা এত বেশি, এই সক্রিয়তার পার্থক্যটা এত বেশি যে ঘনমাত্রাটা আমার সোডিয়াম আয়নের বেশি হওয়ার পরেও সেই পার্থক্যটাকে অতিক্রম করতে পারে না। কিন্তু ক্লোরাইড আয়ন আর হাইড্রোক্সিল আয়নের মধ্যে যেই ঘনমাত্রা পার্থক্য, সেটা তাদের মধ্যে যে সক্রিয়তা পার্থক্য সেটাকে অতিক্রম করে যায়। আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্ট, আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এটা, সেকেন্ড প্রায়োরিটি এটা। তার মানে যেই ক্ষেত্রে সক্রিয়তাটা বেশি থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ঘনমাত্রাটা এফেক্ট করবে না। যেহেতু হাইড্রোক্সিল আর ক্লোরাইডের মধ্যে সক্রিয়তার পার্থক্যটা তুলনামূলক কম, এই জন্য সেই ক্ষেত্রে ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সেই এফেক্টটা সে ফেলতে পারে। তাহলে আমরা দেখলাম যে আমি যদি এখানে গাঢ় দ্রবণ নিই সেই ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়াটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আসি হচ্ছে আমাদের লাস্ট যে কনসিডারেশনটা, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি।
এই যে আমরা তড়িৎদ্বার ইউজ করছি, তড়িৎদ্বার হিসেবে কিন্তু আমরা বিভিন্ন কিছু ইউজ করতে পারি। এখানে যেহেতু আমরা প্রথমে তড়িৎদ্বার মেনশন করিনি, সাধারণত তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় প্লাটিনাম তড়িৎদ্বার, যেটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার বা গ্রাফাইট তড়িৎদ্বারও ব্যবহার করা হয়ে থাকে। এখন আমি যদি নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার না করে এই ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের জন্য আমি যদি তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতাম হচ্ছে, আমরা এই কন্ডিশনটা দেখবো এখন, যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এবং এই ক্ষেত্রে আমরা তড়িৎদ্বার নিলাম মার্কারি তড়িৎদ্বার বা মার্কারি ইলেকট্রোড। একটা জিনিস দেখা গিয়েছে যে প্লাটিনাম তড়িৎদ্বার না নিয়ে, এই সব ক্ষেত্রে প্লাটিনাম তড়িৎদ্বার ছিল আমরা ধরে নিলাম, প্লাটিনাম তড়িৎদ্বার না নিয়ে আমি যদি মার্কারি তড়িৎদ্বার নিই, মার্কারি তড়িৎদ্বারে এই যে সক্রিয়তার সিরিজে আমার হাইড্রোজেন আয়নের আগে এখানে বিক্রিয়া করার কথা, কিন্তু মার্কারি তড়িৎদ্বার নেওয়ার কারণে সোডিয়াম আয়ন সেখানে যে আগে বিক্রিয়া করে, অর্থাৎ এখানে ক্যাথোড বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যায়। যদিও আমার এই দুই কেসের মধ্যে এখানে হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করার কথা, কিন্তু মার্কারি তড়িৎদ্বার নেওয়ার কারণে এখানে সোডিয়াম আয়ন ক্যাথোডে যে একটি ইলেকট্রন নেয় এবং সোডিয়াম ধাতুতে পরিণত হয়। পরবর্তীতে এই সোডিয়াম ধাতু যখন ধীরে ধীরে, এই যে আমার সোডিয়াম ধাতু ধীরে ধীরে যে যখন মার্কারি তড়িৎদ্বারে জমা হয়, তখন এই মার্কারি তড়িৎদ্বার এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যামালগাম তৈরি করে ফেলে। ঠিক একইভাবে এই ক্ষেত্রে যদি আমি গাঢ় NaCl নেই, আমরা দেখলাম যে যদি গাঢ় সলিউশন ইউজ করি সেই ক্ষেত্রে অ্যানোডে হাইড্রোক্সিল আয়ন তৈরি না হয়, তৈরি হয় হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অ্যানোড বিক্রিয়াটি কিন্তু ঠিক একই রকম হবে, 2 ক্লোরাইড আয়ন, সেখান থেকে আমি পেয়ে যাব ক্লোরিন গ্যাস আর হচ্ছে যে 2টা ইলেকট্রন। তাহলে আমরা দেখলাম যে তড়িৎদ্বারের প্রকৃতি কিভাবে এই কন্ডিশনের ক্ষেত্রে এফেক্ট ফেলে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব তড়িৎদ্বারের প্রকৃতি দিয়ে। তড়িৎদ্বার কিন্তু দুই রকম হতে পারে, একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। তার উপরেও কিন্তু বিক্রিয়া ডিপেন্ড করে, অর্থাৎ সক্রিয় আর নিষ্ক্রিয় দুই টাইপের, একটা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার আর একটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। যেমন আমরা যদি কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, কপার সালফেটের জলীয় দ্রবণ নিই এবং তার যদি আমি তড়িৎ বিশ্লেষণ করি, এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে প্লাটিনাম তড়িৎদ্বার নিই, সেই ক্ষেত্রে একটু দেখি ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া কি হবে। ক্যাথোড রিয়াকশন আর হচ্ছে আমাদের এখানে অ্যানোড রিয়াকশন, অর্থাৎ ক্যাথোডে এখানে কোন কোন ক্যাটায়ন যাবে একটু খেয়াল করি। কপার সালফেটের ক্ষেত্রে এখানে ক্যাটায়ন হচ্ছে দুটো, একটি হচ্ছে কপার 2+ আয়ন আর একটি হচ্ছে H+ আয়ন। অর্থাৎ আমরা জানি যে সক্রিয়তার সিরিজে আমার হাইড্রোজেন কপারের উপরে অবস্থিত, এই জন্য আয়নের ক্ষেত্রে সেটা কি হবে, উল্টাটা, অর্থাৎ কপার 2+ আয়নের সক্রিয়তা এখানে বেশি, এবং সক্রিয়তা বেশি থাকার কারণে যে সক্রিয়তা সিরিজ অনুসারে এখানে কপার 2+ বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে 2টা ইলেকট্রন নিবে এবং সে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া। আর অ্যানোড বিক্রিয়া কি হবে, অ্যানোড বিক্রিয়া এখানে দুটো আয়ন আছে, একটি হচ্ছে আমাদের সালফেট আয়ন এবং আরেকটি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন পানি থেকে আসা, এবং এই দুজনের মধ্যে সক্রিয়তাটা কার বেশি, আমরা দেখলাম যে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে সালফেট আয়ন বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে এখানে ঠিক আবারও তৈরি করবে হচ্ছে 2 অণু পানি, অক্সিজেন গ্যাস এবং সাথে 4টি ইলেকট্রন। তাহলে এটা দেখলাম আমরা ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া। যখন আমরা প্লাটিনাম তড়িৎদ্বার অর্থাৎ একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার, যখন আমরা দেখলাম যে প্লাটিনাম অনেক সক্রিয় একটা ধাতু, তাই এটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এখন আমি যদি এখানে তড়িৎদ্বারটা চেঞ্জ করে দিই, যদি আমি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার না করে একটা সক্রিয় তড়িৎদ্বার অর্থাৎ সক্রিয় তড়িৎদ্বার কপার সালফেটের দ্রবণে আমি যদি কপার তড়িৎদ্বারই ব্যবহার করি, অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করার কারণে এখানে কি হবে একটু খেয়াল করি। কপার তড়িৎদ্বার ব্যবহার করলে এই ক্ষেত্রে আমাদের ক্যাথোড বিক্রিয়ার কোনো চেঞ্জ হবে না, কিন্তু অ্যানোড বিক্রিয়া চেঞ্জ হবে। অ্যানোড বিক্রিয়া চেঞ্জ হয়ে কি হবে একটু খেয়াল করি। আমাদের যে অ্যানোড, এখানে এখন দুটোই কপার আছে, এটাও কপার আবার এটাও হচ্ছে কপার, অর্থাৎ একদিকে যেটা হবে ক্যাথোডে আমার আস্তে আস্তে কপার জমা হবে এই কেসটার মতো, আর এই ক্ষেত্রে এদের যে সক্রিয়তা সেটা এখানে ম্যাটার না করে যে তড়িৎদ্বারের প্রকৃতি সেই ব্যাপারটা ম্যাটার করবে। আমি যেহেতু একটা সক্রিয় তড়িৎদ্বার নিয়েছি, কপার তড়িৎদ্বার নেওয়ার কারণে এই ক্ষেত্রে কপার সালফেট জলীয় দ্রবণের সংস্পর্শে এসে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ আমরা এটাকে যে প্রচলিত নিয়ম জারণ এভাবে লিখতে পারি, কপার 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হয়ে যাবে হচ্ছে কপার
2 প্লাস আয়ন। এবং আমরা যেটা বললাম যে কনভেনশনাল নিয়মটা আমরা ফলো করব, আমরা এখানে -2 ইলেকট্রন না দিয়ে এই পাশে দিব +2 ইলেকট্রন। তাহলে আমরা এই ক্ষেত্রে কি দেখলাম, যে আমি তড়িৎদ্বার, সক্রিয় তড়িৎদ্বার কপার নেওয়ার কারণে এই ক্ষেত্রে আর অ্যানায়ন বিক্রিয়া না করে এখানে তড়িৎদ্বার বিক্রিয়া করছে। এবং এখান থেকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করলাম, যে তড়িৎ বিশ্লেষণের সময় দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হওয়া, আর একটা হচ্ছে যে ক্যাথোডে ধাতু জমা হওয়া। তাহলে এই ব্যাপারটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যদি অ্যানোড সক্রিয় হয় সেই ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড সব সময় ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ অ্যানোডের ভর কমবে। আর আমাদের যে ক্যাথোডে ধাতু সঞ্চিত হবে, অর্থাৎ তার ভরটা বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো ম্যাটার করে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন দ্রবণের জন্য, বিভিন্ন ঘনমাত্রার জন্য এবং বিভিন্ন তড়িৎদ্বারের জন্য এই ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়া বের করে ফেলতে পারি। এখন আমরা এই সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব, যেটার জন্য আমাদের শিখতে হবে ফ্যারাডের সূত্র।